আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য থাকবে দেখতে হলো আলোচাই এই অধ্যায়ের যে পাঠ্য বইয়ের এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ সমাধান। তো এমসিকিউ গুলো সমাধান করার আগে একটু বলে রাখি, এই দেখতে হলে আলোচাই এই অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায় এবং খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং পাঠ্য বইয়ের যে এমসিকিউ গুলো আছে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, সেগুলো চলো আমরা সলভ করে দেখি। 1 নম্বর কোয়েশ্চেনে দেখো লেখা আছে যে স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত হবে। আচ্ছা, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব এই জিনিসটা যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, দেখো মানুষের যে চোখ থাকে এই চোখের একটা স্বাভাবিক দৃষ্টি থাকে। এই দৃষ্টিটা হচ্ছে, তুমি ধরো এটাকে বলা হয় নিকট বিন্দু, আরেকটা হচ্ছে দূরবিন্দু। এই নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত যা কিছু থাকবে, ধরো আমরা এটাকে এ দিলাম এবং এটাকে দিলাম বি, এটা হচ্ছে দূরবিন্দু। এই নিকট বিন্দু এবং দূরবিন্দু পর্যন্ত যা থাকবে সে দেখতে পাবে। তার মানে কোন একটা বস্তুকে তুমি যে কাছাকাছি এনে দেখতে পারবা তা কিন্তু না। ধরো তোমার কলমটি হাতে রাখা যে কলম অথবা মার্কার অথবা যাই কিছু বই আছে কিনা, তখন তুমি ধরো এটাকে যদি চোখের সামনে রাখো তখন তুমি এটাকে স্পষ্টভাবে দেখতে পাবা। বাট তুমি যদি এখন এটাকে এভাবে রাখো, একদম চোখের সাথে লাগিয়ে রাখো, তাহলে কিন্তু তুমি স্পষ্টভাবে দেখতে পাবা না। তো এই জিনিসটাকে বলা হয় নিকট বিন্দু। যেমন আমরা যদি বই পড়ি, বই পড়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে জাস্ট পড়তে থাকি। এখন বইটাকে যদি আমি এভাবে রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে? তাহলে বইটাকে তোমার চোখের একদম সংস্পর্শে যদি রাখো তাহলে কিন্তু তুমি ক্লিয়ার দেখতে পাবো না। তাহলে এটাকে বলা হয় নিকট বিন্দু। অর্থাৎ যতটুকু দূর পর্যন্ত বা চোখের কাছাকাছি যতটুকু দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে আমরা বিনা বাধে দেখতে পারি সেটাকে বলা হয় নিকট বিন্দু। খুব জটিল একটা জিনিস তো, বা মজার একটা জিনিস। দেখ হচ্ছে যে এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। মানে একটা বাচ্চা 5 সেন্টিমিটার দূরে রাখা যে কোনো বস্তু বা যে কোনো লেখা অনায়াসে দেখতে পাবে। বাট এটা যদি কোনো বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা তোমার দেখতে হলে অবশ্যই কত সেন্টিমিটার লাগবে, তা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে তুমি দেখো অপশনে রয়েছে 5 সেন্টিমিটার, এটা আমরা জানি বাচ্চাদের জন্য। 10 সেন্টিমিটার তো হবেই না, 50 সেন্টিমিটার তাও না, এবং এটার আনসারটা হবে 25 সেন্টিমিটার। ওকে, তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে ছিল যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটির ক্ষমতা ধনাত্মক, লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা, সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে। আচ্ছা, তোমরা প্রায় বেশিরভাগ দেখা যায় যে এটা মুখস্থ করে তারপর আনসারটি দিয়ে দাও, কিন্তু কথা হচ্ছে তোমরা আগে থেকে জেনে নিবা যে উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্বন্ধে যদি তোমার ভালো কোনো আইডিয়া থাকে বা তুমি যদি উত্তল লেন্স এবং অবতল সম্বন্ধে জানতে পারো তাহলে কিন্তু এই বহুপদী সমাপ্তি সূচকগুলো খুব সহজে বের করতে পারবা। তো আমি তোমাকে একটু আইডেন্টিটি করে দিচ্ছি যে উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে কেমন থাকবে। উত্তল লেন্সের ক্ষেত্রে সাধারণত তুমি দেখবা যে উত্তল লেন্সের উপরের এবং নিচের এই দুই প্রান্তভাগ থাকবে সরু এবং মাঝের প্রান্তভাগ থাকবে মোটা। তারপর এই লেন্সের যে বক্রতার কেন্দ্র থাকে এই বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখা গমন করে সেই রেখাটা সোজা হবে। ওকে, আর অবতল লেন্সের ক্ষেত্রে উপরের প্রান্তভাগ কি থাকবে? মোটা থাকবে, আর মাঝের প্রান্তভাগ থাকে সরু, এবং এর বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখা গমন করবে সেই রেখাটাও কি হবে? সোজা হবে। উত্তল লেন্সের উপরে যদি তুমি এক গুচ্ছ আলোক রশ্মি আপতিত করো, ধরো আমি অনেকগুলো আলোক রশ্মি আপতিত করব, তখন এর ফোকাস বিন্দু পাওয়া যাবে কোথায়? সামনে, অর্থাৎ প্রধান অক্ষের তারা কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এবং যে বিন্দুটাতে মিলিত হবে সেই বিন্দুটার নামই হলো কি? ফোকাস বিন্দু। আর অবতল লেন্সে তুমি যদি ধরো এক গুচ্ছ আলোক রশ্মিকে অবতল লেন্সের অবতল পৃষ্ঠে আপতিত করো, তখন ঘটনাটা কি হবে? তা মিলিত হবে, মিলিত না হয়ে প্রধান অক্ষের থেকে কিছুটা দূরে সরে যাবে, এবং তাদেরকে যদি পিছন দিকে বর্ধিত করো তাহলে তারা প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে মিলিত হবে, এবং যে বিন্দুটাতে মিলিত হবে সেই বিন্দুটার নামই হলো ফোকাস বিন্দু। তাহলে যদি লেন্সের সামনে ফোকাস বিন্দু পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক, আর যদি পিছনে ফোকাস পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ঋণাত্মক। তাহলে এখানে আমরা চলো অপশনগুলো খুঁজে দেখি যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি প্রযোজ্য। এটির ক্ষমতা ধনাত্মক, হ্যাঁ অবশ্যই ধনাত্মক হবে। কেন? কারণ আমরা দেখেছি ফোকাস বিন্দুটা কোথায় তৈরি হয়েছে? উত্তল লেন্সের সামনে, অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মিকে তুমি যখন উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত করবা তখন সেটা প্রধান অক্ষের সামনে একটা বিন্দুতে মিলিত হবে, এটা হবে। তারপর দেখো 2 নাম্বার, লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা। তুমি যদি ভাবো যে লেন্সের মধ্যভাগ সরু প্রান্তভাগ মোটা, এটা তো আমরা অবতল লেন্সের জন্য দেখতে পাই, বাট আমাদের এখানে কিন্তু উত্তল লেন্স দেওয়া আছে, তার মানে এই অপশনটা আমরা নিতে পারবো না। তারপর 3 নাম্বার, সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে। দেখো তুমি যদি এই লেন্সটা সম্বন্ধে ভালো আইডিয়া থাকে তুমি খুব সহজেই বলে দিতে পারতেছো যে উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে একগুচ্ছ আলোক রশ্মিকে আপতিত করার পর তা এক প্রতিসরিত হয়, কোথায় গিয়ে মিলিত হয়? একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়। দেখো কোয়েশ্চেনটার সাথে এটা মিলে গিয়েছে, সরি আনসারটার সাথে এটা মিলে গিয়েছে। তাহলে 3 নম্বর অংশটা আমরা নিব, অর্থাৎ 1 এবং 3 নম্বর পয়েন্টে। এখন আমরা খুঁজে বের করবো যে নিচের কোনটি সঠিক। তাহলে 1 এবং 2 এটা হবে না, 2 এবং 3 তাও হবে না, 1 এবং 3 নম্বর অপশনে রয়েছে, তা হচ্ছে সঠিক আনসার।
তারপর আমরা যাব 3 নম্বর কোয়েশ্চেনে। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটিতে কি লেখা আছে। 3 নম্বর কোয়েশ্চেনের জন্য তোমাকে 3 এবং 4 এর জন্য একটি উদ্দীপক দেখতে হবে এবং এই উদ্দীপক অনুসারে আনসারটি দিতে হবে। দেখো উদ্দীপকে উল্লেখিত চোখের ত্রুটিকে কি বলা হয়? হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, পার্থক্য দৃষ্টি, বিষম দৃষ্টি। উদ্দীপকে যে চিত্রটি দেওয়া আছে আমি তোমাকে একটু চিত্রটি অ্যানালাইসিস করে বোঝাচ্ছি যে এটা দেখো, এটা আমাদের একটা চোখের গোলক। এই গোলকের এই অংশটা হচ্ছে লেন্স, অর্থাৎ আমি এটাকে এল দিয়ে প্রকাশ করলাম। আর তোমরা জানো আমাদের যে চোখ থাকে, এই চোখ হচ্ছে উত্তল লেন্স। খেয়াল করে দেখো, চোখ হচ্ছে উত্তল লেন্স। কেন? কারণ এটার মধ্যভাগ থাকে তোমার মোটা আর সরু উপরের ভাগ, এবং নিচের ভাগ থাকে মধ্যভাগ মোটা থাকে এবং উপরে সরু থাকে, ঠিক আছে? তাহলে এই উত্তল লেন্স আমাদের চোখের যেরকম কাজ করে, উত্তল লেন্স আমাদের চোখের লেন্সটা ঠিক সেম ভাবেই কাজ করবে। তো অসীম দূরত্ব থেকে দেখা আলোক রশ্মি আমাদের ফার্স্টে চোখের লেন্সের মধ্যে পড়ে, চোখের লেন্সের উপর প্রতিসরিত হবে। তো আমরা জানি সেটা প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে মিলিত হয়, এবং যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম হলো ফোকাস বিন্দু। আর যেখানে মিলিত হওয়ার কথা সেই জায়গাটার নাম হচ্ছে রেটিনা। যখন ফোকাস রেটিনায় ঘটে বা ফোকাস রেটিনার সাথে মিলিত হয়, তখনই যে কোনো বস্তুকে মানুষ স্পষ্টভাবে বা যে কোনো প্রাণী স্পষ্টভাবে দেখতে পারে। এখন যদি এমন হয় যে সেটা রেটিনায় মিলিত না হয়, রেটিনার কিছুটা সামনে মিলিত হয়, তাহলে কি সে বস্তুটাকে চোখ দেখতে পাবে? না, দেখতে পাবে না। এবং এই ধরনের ত্রুটিকে কি ত্রুটি বলা হয়? হ্রস্ব দৃষ্টি বলা হয়ে থাকে বা ক্ষীণ দৃষ্টি বলা হয়ে থাকে। এই ক্ষীণ দৃষ্টি সংজ্ঞাটা এরকম, চোখ যখন কাছের বস্তু দেখতে পায় বা দূরের বস্তু দেখতে পায় না, তখনই সেই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি আমাদের চোখের রেটিনায় মিলিত না হয়, যদি রেটিনার কিছুটা সামনে মিলিত হয়, তখনই এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বলা হয়ে থাকে। 4 নম্বরে লেখা আছে যে উল্লেখিত ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য। এখন আমরা জানবো যে উত্তল লেন্স ইউজ করব নাকি উত্তল অবতল ইউজ করব নাকি অবতল নাকি সমতল, এই ধরনের লেন্স ইউজ করব আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ফোকাস বিন্দুটা কিন্তু রেটিনার কিছুটা সামনে মিলিত হয়েছে। দ্যাট মিন্স আমাদেরকে যেভাবেই হোক সেটা ফোকাস বিন্দু কোথায় ট্রান্সফার করতে হবে? রেটিনায় ট্রান্সফার করতে হবে। তাহলে আমাকে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্স যদি ইউজ করি, তাহলে অবতল লেন্সের অপসারী ক্রিয়ার ফলেই কিন্তু এখানে ফোকাস দূরত্বটা বেড়ে যাবে। কারণ তুমি যদি ফোকাস দূরত্ব বাড়াতে পারো, তাহলে কিন্তু সেটা রেটিনাকে মিলিত করতে পারবা। ধরো আমি যদি সাপোজ বললাম যে আমি এখানে উত্তল লেন্স ইউজ করলাম, তাহলে দেখো একবার উত্তল লেন্সের অভিসারী হবে। অভিসারী হওয়ার ফলে আমরা জানি যে উত্তল লেন্সের ক্রিয়াটা সামনে হয়, ফোকাসটা সামনে হয়, এবং সেই ক্ষেত্রে সামনে গিয়ে কোনো একটা মিলিত হবে। ধরো আমি তোমাকে যদি এক্সাম্পলের সাহায্যে বোঝাই, ধরো এখান থেকে আমি দুইটা উত্তল লেন্স ইউজ করলাম। আমরা এখানে অবতল লেন্স বা উত্তল কেন ইউজ করব বা কোনটা ইউজ করব? তো উত্তল লেন্সের আমরা জানি যে প্রধান অক্ষ দিয়ে যে রেখাটা যাবে সেই রেখাটা সোজা। তো ধরো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে ধরো এল দিয়ে আর এটাকে ধরো এম দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের চোখের লেন্স ধরো, আর এটা হচ্ছে আমাদের চশমার লেন্স। তো কি হবে? অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি যখন চোখের লেন্সের মধ্যে পড়বে, চশমার লেন্সের মধ্যে পড়বে, তখন সে কিছুটা অভিসারী হবে এবং হালকা আমরা জানি প্রধান অক্ষের দিকে কিছুটা বেঁকে যায়। যখন তুমি আবার কি করবে, আমাদের যে চোখ রয়েছে সেই চোখও তো উত্তল লেন্স, সেই উত্তল লেন্সে যদি আবার আলো প্রতিসরিত হয়, সেটা দেখা গেছে আরো সংকুচিত হয়ে যায়। তার মানে রেটিনে তো যাওয়ার দূরের কথা, এখানে যতটুকু ফোকাস আছে তার চেয়েও কমে যাবে। তার মানে আমরা অবশ্যই উত্তল লেন্স ইউজ করতে পারবো না এখানে। এখন তুমি যদি উল্লেখ করো যে ভাই আমি এখন কি অবতল লেন্স ইউজ করে এই সমাধান পাবো? হ্যাঁ, অবশ্যই পাবা। কেন পাবা তা বুঝাই দিচ্ছি। দেখো আমাদের চোখ হচ্ছে উত্তল লেন্স, আর আমাদের চশমার যে লেন্সটা সেই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। আমরা জানি প্রধান অক্ষ দিয়ে যে রেখাটা যাবে সেই রেখাটা সোজা হবে অলওয়েজ, কারণ এটা বাঁকা হবে না। তো অসীম দূরত্ব থেকে আমাদের কিন্তু এখন কাছেরটাতে সমস্যা নেই। তো অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি যদি আমার চশমার লেন্সের মধ্যে পড়ে, দেখো এই যে চশমার লেন্সের মধ্যে পড়লো, পড়ার পর সেটা কিন্তু আমরা জানি যে প্রধান অক্ষের ভিতরে মিলিত হবে না, সেটা প্রধান অক্ষ থেকে একটু দূরে চলে যাবে। যখন দূরে চলে যাবে তখনই সেটা কিছুটা কি হবে? ফোকাস বেড়ে যাবে। কারণ এখান থেকে তুমি যদি পিছন দিকে বর্ধিত করো, তাহলে তারা প্রধান অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হবে, এবং এটা যতটুকু অপসারী হবে আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে ঠিক ততটুকু কি হবে? অভিসারী হবে। এবং অভিসারী হওয়ার ফলই দেখা গেছে যে আমাদের যে রেটিনা আছে চোখের বা অক্ষিগোলকের, এই রেটিনার মধ্যে কি হবে? মিলিত হবে, অর্থাৎ ফোকাস এন্ড হচ্ছে রেটিনা এক জায়গায় হবে। এই জন্য আমরা মেইনলি কি লেন্স ইউজ করব? অবতল লেন্স ইউজ করব। তাহলে এখানে লেখা আছে যে উল্লেখিত ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, তা অবশ্যই কোন লেন্স হবে? অবতল লেন্স। তো এই পর্বে তোমাদের ছিল, অর্থাৎ পঞ্চম তোমাদের দেখতে হলে আলোচনা এই অধ্যায় থেকে যে সকল পাঠ্য বইয়ের কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনের সমাধান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।